প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আলোচনায়। আমি শারমিন লীনা, রেইন ফরেস্ট মিডিয়ার আমাদের বিয়ন্ড দ্য ডেল্টার আজকের টকশোর আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ আমরা কথা বলবো সেই রক্তাক্ত জুলাইয়ের পরিণতি নিয়ে। একটি বিপ্লব যেটা দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছিল, কিন্তু আজ সেই বিপ্লবের চেতনা কোথায় হারিয়ে গেছে? জুলাইয়ের প্রাণকেন্দ্র কি আজ মরছে ব্যর্থতায়? দায় কার? বুদ্ধিজীবী, মিডিয়া, নাকি রাজনৈতিক নেতৃত্ব? কেউ বলছে বুদ্ধিজীবীরা ভবিষ্যৎ দেখাতে ব্যর্থ হয়েছে, আবার কেউ বলছে মিডিয়া গল্প বদলে দিয়েছে। আবার কেউ প্রশ্ন করছে রাজনৈতিক নেতৃত্ব কি বিপ্লবের স্বপ্নকে ধারণ করতে পারল? সাম্প্রতিক বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের ধারা শুরু হয়েছে, অনেকেই এটিকে জুলাই বিপ্লব হিসেবে অভিহিত করছেন। এই পরিবর্তনে জনগণের আশা আকাঙ্ক্ষা, গণ আন্দোলনের শক্তি এবং মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তবে প্রশ্ন এখনও অপরিবর্তিত। বিপ্লবে আদর্শমূলক চেতনা কি আমরা ঠিকমতো রক্ষা করতে পেরেছি? যদি তা না হয়ে থাকে, তাহলে তার দায় কার? বুদ্ধিজীবীরা কি দায়িত্বশীলভাবে নিজের ভূমিকা পালন করছেন? মিডিয়া কি তথ্য সত্য তুলে ধরেছে? দর্শক, ২৮ মাস আগে জুলাই বিপ্লবের উজ্জ্বল চেতনা, ন্যায়, অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক আদর্শের বিজয় দেশকে আলো দেখিয়েছিল। কিন্তু আজ সেই প্রেরণা কি শুধুই স্মৃতির পাতায় সীমাবদ্ধ হয়ে আছে? পরিবেশ, রাজনৈতিক নেতৃত্ব, মিডিয়া, নাকি বিচ্ছিন্ন বুদ্ধিজীবী গোষ্ঠীর দায় কি, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিপ্লবের চেতনা রক্ষার দায়িত্ব সবার। আক্ষেপ নয়, সক্রিয় অংশগ্রহণ, সমালোচনামূলক বিশ্লেষণ ও ন্যায্য আচরণই পারে সেই আদর্শকে জীবন্ত রাখার পথ দেখাতে। আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশ যেন আর কোনো বিপ্লবের চেতনার মাঝপথে না হারিয়ে যায়। আজ সে তীব্র বিতর্ককে সামনে রেখেই আমরা খুলব সত্যের তারিখ, কারণ ইতিহাস নিজেই সাক্ষী। আলোচনা মঞ্চ এখন তৈরি। আপনি কি প্রস্তুত সে প্রশ্নের জবাব খুঁজে পেতে? আজ আমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের দুই রাজনৈতিক নেতা রয়েছেন। আমরা পরিচিত হব তাদের সঙ্গে। দর্শক, যেমনটি শুরুতেই জানিয়েছিলাম, আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে বিপ্লবের চেতনা রক্ষায় ব্যর্থতা, দায় কার? বুদ্ধিজীবী, মিডিয়া, নাকি রাজনৈতিক নেতৃত্ব? আর এই বিষয়ের উপর আলোকপাত করবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুইটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের দুইজন রাজনৈতিক নেতাকে। আমরা তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এম সোয়াইব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এবং এনসিপির কেন্দ্রীয় সংগঠক। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন ফাহিমা নাসরিন মুন্নি, রাজনীতিক ও আইনজীবী, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের এই আলোচনায় আমি প্রথমেই চলে যেতে চাই এম সোয়াইব আপনার কাছে। আপনাদের কাছে আছে আমাদের যে বিষয়বস্তু আমরা আজকে জানাচ্ছিলাম আমাদের দর্শকদের, সেই বিষয়বস্তু আলোকে যদি আমি জিজ্ঞেস করি যে আসলে বিপ্লবের চেতনা বাস্তবতাটা কী ছিল, আর আজ আমরা কি সেটি হারিয়ে ফেলেছি, কি মনে হচ্ছে আপনার? শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বিয়ন্ড ডেল্টাকে আমাকে এই জায়গায় ইনভাইট করার জন্য, সাথে সাথে আজকের সঞ্চালক এবং আমার কো আলোচক যিনি বাংলাদেশের অন্যতম একজন প্রমিনেন্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার খুবই শ্রদ্ধেয় ফাহিমা নাসরিন মুন্নি আপা। আসলে বিপ্লবের যে চেতনাটা ছিল, যেটা আমি শুধু আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে দিয়ে না, বিপ্লব মানেটা কি? বিপ্লব মানে হচ্ছে পুরাতনকে বিদায় দিয়ে নতুনের আগমন। যেমনিভাবে শীতের শেষে যখন ফাল্গুন আসে, আমরা যখন নতুন পাতা দেখি, শীতের পাতাগুলো যখন ঝরে যায়, তখন যে নতুনত্ব, এইটাই কিন্তু রেভলিউশন বাস্তবে অর্থে। তো পৃথিবীর ইতিহাসে যখন জাতিরাষ্ট্র আকারে রাষ্ট্রের গঠন সম্পন্ন হয়, তখন থেকে কিন্তু বিপ্লবকে ধারণ করে আমরা দেখেছি, মানে যখন থেকে শিল্প বিপ্লবটা শুরু হয় তখনই কিন্তু নতুনত্ব শুরু হয় রাষ্ট্রে। সর্বশেষ এটা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা 52-র আন্দোলন দেখেছি, 69-এর গণ অভ্যুত্থান দেখেছি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি, আমাদের মহান মুক্তিযুদ্ধ দেখেছি। এখন আসলে কোনটা বিপ্লব ছিল? এই কমপ্লিট যেই ফাংশনগুলো এবং সর্বশেষ 24-এর জুলাই গণ অভ্যুত্থান, আসলে কোনোটাই বাংলাদেশের পার্সপেক্টিভে বিপ্লব আকারে হাজির হইতে পারি নাই। আমরা যে সর্বশেষ দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের রানী এই ফ্যাসিস্ট হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে যে বিদায় দেওয়া হয়েছে, এর পরের যে কাজটুকু, এই কাজটুকু আমরা কমপ্লিট করতে পারিনি। যেমনিভাবে তার বিদায়ের আমরা হাফ ডান করেছি, পূর্ণাঙ্গ কমপ্লিট করার জন্য
যেভাবে আপনার স্টেট অ্যাপারেটাস থেকে শুরু করে অন্যান্য সকল পর্যায়ের যারা এই ফ্যাসিস্টের আমরা যা দোসর বলি বা ফ্যাসিস্ট এনাবেলার যারা, তাদেরকে আমরা কিন্তু রেখে তারপরে নতুনভাবে রাষ্ট্র পরিচালনার দিকে যাই। ফলে চিন্তা, চেতনা, মন, মগজ প্রত্যেকটা জায়গায় আপনি গেলে দেখবেন যে ওই যে পিছনের যেই জরাজীর্ণ ওইগুলোই কিন্তু আমরা টানতেছি এখন পর্যন্ত। এবং সর্বশেষ আমাদের শহীদ উসমান হাদি আজকে যিনি চলে গেছেন, আমরা তার জান্নাত যেন হয় আল্লাহ পাকের কাছে, তার যেই শহীদি তামান্না, তার যে চলে যাওয়া, এইটা আসলে এক্স্যাক্টলি যে বিসর্জন, এবং তার প্রতি বাংলাদেশের জনগণের যেই অকুণ্ঠ সমর্থন ছিল, এটা কিন্তু ভালোবাসা, এটা কিন্তু আমরা দেখেছি এই মানিক মিয়া এভিনিউতে হাউ মাচ গ্যাদারিং ওয়াজ দেয়ার অ্যাকচুয়ালি। তাহলে এই যে টোটাল বিষয়গুলোকে, এই ডটগুলোকে যখন আপনি একত্রিত করবেন, তখন কিন্তু আসলে বোঝা যায় যে আপনি যেটি বলেছিলেন যে বিপ্লবের চেতনা বাস্তবে যেরকমটি হওয়ার কথা ছিল, আমরা এই 16 মাসে 16টা অর্জনও তৈরি করতে পারিনি, কমপ্লিটলি আমরা ব্যর্থ হয়েছি। এবং সাথে সাথে আজকে আরেকটা জিনিস আপনি বলেছেন যে আজ কোথায় হারিয়ে ফেলেছি এই জায়গায় যে আমরা যখন হাসিনার সময় ছিলাম তখন কিন্তু আমাদের একটা কমন এনিমি ছিল হাসিনাকে কেন্দ্র করে আমরা কিন্তু সবাই একত্রিত ছিলাম, এক চিন্তায় ছিলাম কিভাবে হাসিনাকে আমরা উৎখাত করব, এই ফ্যাসিস্টের রানীকে আমরা কিভাবে সরাবো এবং ফ্যাসিবাদ থেকে আমরা কিভাবে এক্স্যাক্টলি কিভাবে মুক্ত হব। কিন্তু যখন এই কমন এনিমিটা চলে যায় তখন আবার আমরা যার যার মতো আমার কি লাভ এই প্রশ্নের মধ্যে চলে আসছি। যখন আমরা আমার কি লাভে চলে আসছি তখন হাদিদের মতো এরকম বিপ্লবী সত্তারা তারা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি জানি না সামনে আরো কি হবে। আমরা গত 2 দিন আগেও খুলনাতেও আমাদের একজন শ্রমিক উইং এর আমাদের একজন শ্রমিক নেতা, সে কিন্তু শুটেড। তাহলে আমরা যখন এই পর্যায়ে চলে এসেছি যে আমার কি লাভ, আমার কি সুবিধা, এই কোয়েশ্চেনে যখন প্রত্যেকটা মানে পলিটিক্যাল ফোর্স বা ধরেন বিভিন্ন সাংস্কৃতিক চিন্তার জগতের মানুষজন বা অন্যান্য যারা আমরা সবাই মিলে আসলে গণঅভ্যুত্থানটা করেছিলাম, আমরা যখন ওই জায়গায় আবার প্রশ্নে ফিরে যাই, আলটিমেটলি ওই ডিজাস্টারটা গড়ে তখন, এবং ফ্যাসিবাদ ওই ফাঁক দিয়ে উকি দেওয়ার চেষ্টা করে। আসলে প্রবলেমটা এই জায়গায়। জি, এমএম সাহেব আপনার কাছে আমরা আবার আসবো। ফাহিমা নাসরিন মুন্নি, এই যে যেমনটি বলছিলেন এমএম সাহেব বিপ্লবের চেতনার বাস্তবতাটা, আপনার কাছে জানতে চাই যে জুলাই বিপ্লবের আসলে মূল চেতনাটা কি ছিল, এবং এটি কি শুধুই রাজনৈতিক পরিবর্তন নাকি সামাজিক ন্যায় বিচার বা গণতান্ত্রিক সংস্কারের দাবি, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে আমার ছোট ভাই এমএম সোয়াইব অত্যন্ত ইয়াং, এনার্জেটিক, সুন্দর কথা বলেন, নতুন চিন্তা, নতুন ভাবনা, তাদের ফ্রেশ মাইন্ড, ফ্রেশ থটস, আমরা এটাকে ওয়েলকাম করি। দেখেন, আপনি যে কথা বলেছেন জুলাই বিপ্লব, বৈষম্য বিরোধী যে আন্দোলন, শব্দটা ছিল বৈষম্য, তার পেছনে যেই ওয়ার্ডগুলো ছিল গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, যার কিছুই সেই দিন আপনার অবশিষ্ট ছিল না। রাজনৈতিক পরিবর্তন মানে রাজনীতি করাটা মনে হয়েছিল ওই 3টা টার্মে একটা অন্যায়, যে কেউ কোনো কথা বলতে পারবে না, জি হুজুর করতে হবে আমাদের সবাইকে। যে সামাজিক ন্যায় বিচার তো নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল বহু আগেই, যে সামাজিক ন্যায় বিচারের কোনো রকম আপনার বিন্দু বিসর্গ সমাজে, রাষ্ট্রে সেটার কোনো প্রতিফলন ছিল না, কারণ গণতন্ত্রের গও হাসিনার আমলে ছিল না। এখন সেই জায়গার থেকে আমরা দেখেছি পাশাপাশি এর বিপরীতে, এর অ্যাবসেন্সে কি হয়েছিল, এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল ফ্যাসিবাদ স্বৈরাচারের সেই সরকার, যারা আপনার নিরন্তরভাবে হাজারের ওপর গুম, হাজার খুন, কেবল ভিন্নমত হলেই হলো, ক্রসফায়ার বলুন, আপনার ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন, কেউ 100 জনের উপর, ওই যে ওসি প্রদীপ, তাদের কথা বলছি, উর্দি পরে ওই চেয়ারে বসে, কি ভয়ঙ্কর। এখন ডিজিটাল সিকিউরিটি আইন কিংবা অন্যান্য আইন, কালো আইন তৈরি করেছিল মানুষের কণ্ঠরোধ করবার জন্য, যে কথা বলা যাবে না, আর যাই করো। দেখেন, জুলাই যেই দীর্ঘ 16 বছরের যেই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনটা ছিল, সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর আমরা যখন জুলাই আগস্ট 36 দিনের যেই
ভীষণ রকমের একটা বিপ্লব দেখেছি। সেখানে জাতিসংঘ বলছে 1400 জন মৃত্যুবরণ করেছে আমাদের ছাত্র জনতা, এবং সেই সাথে শত শত 500-র উপরে ছাত্র জনতা অন্ধত্ব বরণ করেছে, 30 থেকে 40 হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছেন, এবং শিশুদেরকে বাসায় কিভাবে গুলি করেছিল স্নাইপার দিয়ে, হেলিকপ্টার থেকে, মানে কি পরিমাণ ভয় মানুষের মধ্যে ছড়িয়েছিল, মনে হচ্ছিল যে একেবারে মেরে কেটে শেষ করে দিবে এমন একটা অবস্থা। সেই অবস্থায়, সেই গণ অভ্যুত্থানে আমরা যেটা চেয়েছি যে এই ফ্যাসিবাদকে চিরবিদায় করতে হবে রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র কাঠামোতে, নতুন বন্দোবস্ততে। আপনার এই ফ্যাসিজম, এই ফ্যাসিবাদ, এই স্বৈরাচার, এই একদলীয় কর্তৃত্ববাদ এটা থাকতে পারবে না। সংস্কার, সেটার একটা প্রসেস, এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের রাষ্ট্রের যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, আইন, বিচার এবং সংসদ, তো সেই জায়গাগুলোতে আমরা চেয়েছি যে একটা ন্যূনতম সংস্কারের যে ইয়েটা আছে, বিষয়টা সেটা হোক। বিএনপি গণ অভ্যুত্থানের আগেই 2023-এ আপনারা জানেন যে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে 31 দফা আমরা উপস্থাপন করেছিলাম, এবং এর আগে 2022-এ 27 দফা, 2017-তে আমাদের দেশনেত্রী করেছিলেন ভিশন 2030। আমাদের দেশনেত্রী, যাকে মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের রাজনীতিতে আইকন, বাংলাদেশের রাজনীতিতে এমন একজন দেশপ্রেমিক রাজনীতিক, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও ইকুয়ালি একজন ভীষণ রকমের দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। এই অপরাধে আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ তারা এসে 36টা মামলা, আপনার তাকে পরিত্যক্ত কারাগারে বন্দি করে রাখা, এবং সেই সাথে কিভাবে কি স্লো পয়জনিং করেছে, যে আজকে আমাদের দেশনেত্রী অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আজকে আপনার 23 তারিখ, 24-25 আর একদিন পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তারুণ্যের প্রতীক, উনি ইনশাল্লাহ আসছেন দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটানোর পরে। 111-এর গভর্নমেন্টের যে ভয়ঙ্কর নির্যাতন, মানসিক এবং শারীরিক, যেটা তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সাহেবের উপরও হয়েছিল, সেখান থেকে আর উনি এটাকে আর মানে মোকাবেলা মারাই গেলেন, এমন একটা অবস্থা তৈরি হলো। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 17 বছর, যার বিরুদ্ধে আওয়ামী লীগের কন্টিনিউয়াস প্রোপাগান্ডা, কন্টিনিউয়াস মিসইনফরমেশন, কন্টিনিউয়াস আমাদেরকে চরিত্র হনন, মানে মিথ্যা তথ্য, অপতথ্য দিয়ে, এখন তো আবার এআই এর যুগ, কত কথাই তারা বলেছে, কথা বলা বন্ধ করে দিয়েছিল যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বক্তব্য গণমাধ্যমে প্রচার হবে না, উচ্চ আদালত দিয়ে সেই রকম আপনার রায়। আমরা কিন্তু সবসময় দেখেছি যে বিএনপি গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিকতার পক্ষে কথা বলে, তো সেখানে আপনার জুলাই বিপ্লবের যে চেতনাটা, সেখানে গণতান্ত্রিক সংস্কারের দাবি কি মনে হচ্ছে যে এটা গণতান্ত্রিক সংস্কারের দাবির ক্ষেত্রে এই চেতনাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? দেখেন, এই বিষয়গুলোই তো বাংলাদেশের মানুষের ভেতর এই প্রেক্ষাপট, এই যে আপনাকে কথা বলতে না দেয়া, সভা করতে না দেয়া, সমাবেশ করতে না দেয়া, মুক্ত চিন্তা করতে না দেয়া, তাদেরকে হত্যা করা, গুম করা, খুন করা, ক্রসফায়ারে দেয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো সবই তো গণতন্ত্রের বিপরীত একটা অবস্থান, যেটাকে বলে একদলীয় কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ, স্বৈরাচার। তো সেই ফ্যাসিবাদ বিদায় করে বৈষম্য, বিভিন্ন সমাজে এবং রাষ্ট্রে যে বৈষম্যগুলো থাকে সেগুলোকে বিদায় করে গণতান্ত্রিক ধারায় আসবার যে হাইওয়ে, সেটার রাস্তাটা হচ্ছে নির্বাচন। যেই নির্বাচন আওয়ামী লীগ তারা সিস্টেম্যাটিক্যালি নষ্ট করে দিয়েছিল, যেই নির্বাচনে মানুষের ভোটের অধিকার, আমার ভাই শোয়েবের মতন যারা আছেন ইয়াং, ওনাদের সংখ্যা 5 কোটির ওপরে ভোটার, সেই ভোটটা কি জিনিস এটা যারা এখন 30+ বয়স আছে যাদের, তারা কিন্তু বলতে পারবে না, কারণ ভোট তো দিতে দেয়নি, আওয়ামী লীগ তো ভোট দিতে দেয়নি। কাজেই গণতান্ত্রিক যেই সংস্কারের দাবিটা উঠেছে গণ অভ্যুত্থানের পরে, এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলছেন, সেই সাথে মানবিক মর্যাদা, সেটা তো আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা,
71-এ, সেখানেও বলা আছে। জি, ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে আমরা আবার আসবো। এম সোহাইব, এই যে মুন্নি আপা বলছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা তখন ছিল না, সেই প্রেক্ষাপটে যদি আপনাকে আমি এই প্রশ্নটি করি যে এখন যে ম্যাস মিডিয়া বা গণমাধ্যমের স্বাধীনতা, এখন সেটা কতখানি বজায় আছে, এবং আপনার কাছে কি মনে হয় যে গণমাধ্যমের স্বাধীনতা দায়িত্ব পালন, গণমাধ্যম তার স্বাধীনতা এবং দায়িত্ব পালনে সৎ ভূমিকা পালন করছে, নাকি তারা আরও বিভাজন বা বাণিজ্যিক বিভাজনের দিকে যাচ্ছে বা বাণিজ্যিক হয়ে পড়ছে? আপনার কাছে কি মনে হচ্ছে যে মিডিয়ার যে ভূমিকা এই বিপ্লবী চেতনাকে ধরে রাখার ক্ষেত্রে কতটা আসলে প্রভাব ফেলতে পারে? দেখুন, একটি বিষয় হচ্ছে গণতান্ত্রিক যে প্রসেস, এবং আমরা এমন একটি দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, মুনিয়াপা যেটা বললেন বাস্তবিক অর্থেই, যে আমরা একটা সংকটাপন্ন পরিস্থিতির মধ্যেও আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। আমরা একটা উত্তরণ চাই। আমরা বিগত 16 বছরের যে রেজিমটা ছিল, হেজেমনি ছিল, আধিপত্যবাদ ছিল, অপশক্তি এবং ভারতীয় আধিপত্যবাদের যে স্পষ্ট দর্পণ ছিল, এটা থেকে আমরা ফেরত যেতে চাই গণতন্ত্রে। তাহলে এই গণতান্ত্রিক প্রসেসের একটা মৌলিক জায়গা হচ্ছে মিডিয়া এবং গণমাধ্যম, এবং মুক্ত স্বাধীনতা গণমাধ্যমের এবং জনগণেরও, যেটা আমরা বিগত সময়ে ফেসবুকের মতো একটা ছোট্ট জায়গা, যে জায়গায় আমি আমার একটা স্ট্যাটাস দিতে পারতেছি না, আমি একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারতেছি না, এইটাকেও একটা সার্ভেইলেন্সের আন্ডারে কিন্তু নেওয়া ছিল। এবং আমরা দেখেছি, আমরা ইউনিভার্সিটিতে ক্যাম্পাসগুলোতে আপনার লাইক পর্যন্ত দেওয়া ছিল না, ভাই আসতেছে স্ক্রিনশট রেখে দেওয়া হচ্ছে। তাহলে এই যে একটা জগদ্দল পাথরের মতো একটা আতঙ্ক তৈরি করা, একটা সার্ভেইলেন্স তৈরি করা, এই জিনিসটা থেকে বর্তমানে অ্যাটলিস্ট বিগত 16 মাসে আমরা ওই জায়গা থেকে অ্যাটলিস্ট উত্তরণ ঘটেছে। আমরা একটা মত প্রকাশের একটা জায়গা উন্মুক্ত হয়েছে, এইটা আমরা দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে। কিন্তু আমরা প্রকৃত অর্থেই মিডিয়ার যে দায় দায়িত্ব ছিল, আমরা দেখেছি এই ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার কমিশনগুলো ছিল, গঠন করেছিল, এটার মধ্যে অন্যতম একটা ছিল মিডিয়ার সংস্কার কমিশন। কিন্তু আলটিমেটলি আমি জানি না যে মিডিয়ার সংস্কার কমিশন এটা মনে হয় যে গায়েব হয়ে গেছে। এটার কি রিপোর্টিং করলো, এটা কোন কোন জায়গায় প্রবলেম ছিল, বিশেষ করে যেই মিডিয়াগুলো আপনি দেখেন, আমরা দেখেছি যে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো মিডিয়াগুলোতে যেভাবে হামলা করা হয়েছে, বা আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি এজ এ পার্টি আকারে, এবং আমিও এটার নিন্দা জানাই। কিন্তু এই যে জনগণের পিছনের যে কারণগুলো, এই কারণগুলো তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমার একটা আক্রোশ কেন তৈরি হচ্ছে, এই কাপটার প্রতি আমার আক্রোশ কেন তৈরি হবে? আমরা যখন স্টেট হিসেবে, রাষ্ট্র হিসেবে যখন জনগণের পালসকে আমরা বুঝতে না পারি, জনগণের যে আকাঙ্ক্ষা এটা যখন আমরা বাস্তবায়ন করতে না পারি, এবং বিচারের যেই বাস্তবতাটা, বিচারটা নিশ্চিত করতে না পারি, তখনই কিন্তু মানুষের মধ্যে ক্রোধ তৈরি হয়। তখনই কিন্তু মানুষ আইনটাকে নিজের হাতে নেওয়ার বা বিচারটাকে নিজের হাতে নেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়। তো সেই জিনিসটাই কি আমরা আবারও তৈরি করতে যাচ্ছি? ওই দিকেই কি ওই রকম একটা প্রবাহের মধ্যেই কি আবার আমরা ঢুকে যাব? এই জিনিসগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। বিশেষ করে আমরা বিগত 16 বছর দেখেছি যে মিডিয়াগুলো ভারতীয় আধিপত্যবাদকে মাথায় নিয়ে তারা বিভিন্নভাবে ফ্রেমিং করা। আমরা এটাও দেখেছি যে তারেক রহমানের মতো বাংলাদেশের একজন প্রমিনেন্ট, যেটা আমরা বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের একজন অন্যতম মানুষ, ওনাকে নিয়েও কিন্তু এই প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের যে অ্যাপারেটাসগুলো ছিল, তারা কিন্তু কোনোভাবেই তাকে বাদ দিয়ে বা তাকে সাইডে রেখে কিন্তু ফ্রেমিং করে নাই, ইনক্লুডিং উনিও। এবং বাংলাদেশের এই যে জঙ্গি নাটক মঞ্চায়নের যে জায়গাটা, এইটা আমরা মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখেছি। তাদের যেই কাজগুলো দেখেন, ফ্রেমিং করা, ন্যারেটিভ উৎপাদন করা, এবং পাশাপাশি মানুষের চিন্তা জগতের মধ্যে একটা বড় ধরনের যেটা ইয়েলো জার্নালিজম আকারে যেটা আমরা জানি। তো এই জিনিসগুলোর জায়গায় আমরা এখন কি সংস্কারের ওই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি? আমরা কি গণতান্ত্রিক উত্তরণের জন্য যেভাবে মিডিয়ার অবাধ স্বাধীনতা দেওয়ার কথা, ডেইলি স্টারের সম্পাদককে বলতে শোনা গেছে যে এখন তো আসলে মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকাটাই অনেক সন্দিহান আসলে। তো এই মতামতের ভিত্তিতে আপনি কি বলতে চান যে তারা আসলে কোনটাকে ইঙ্গিত করে? আসলে বিষয় হচ্ছে আমাদেরকে একটি বিষয় দেখতে হবে যে বাংলাদেশের, আপনি মিডিয়ার কথা বলেন বা অন্যান্য যে অলিগার্ক বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আছে তাদের কথা বলেন, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রসেস, ঐতিহাসিক একটা প্রসেস কিন্তু আছে। তো ইতিহাসটা কিন্তু শুধুমাত্র ওই আপনার 1 থেকে তৈরি হয় না, এটা কিন্তু বাংলাদেশের জন্মলগ্ন থেকে 71 থেকে কিন্তু এটা শুরু করতে হবে। তো ওই জায়গা থেকে যদি আসি, তাহলে কারা কখন কাকে খ্যাপ মারছে,
এই জিনিসগুলো কিন্তু আমাকে find out মিডিয়ার করতে হবে। ভূমিকা আসলে কি হতে পারে এই চেতনা ধরে রাখার জন্য, কতটা প্রভাব ফেলতে পারে? আমি মনে করি মিডিয়ার মৌলিক যেই কাজ সেটি হচ্ছে এটা রাষ্ট্রের ফোর্থ স্তম্ভ বলা হয়। তো এই জায়গায় জনগণ এবং রাষ্ট্র তার মধ্যে সে একটা ব্রিজ হিসেবে কাজ করবে, সরকার এবং জনগণের মাধ্যমে সেটা ব্রিজ তৈরি করবে। কিন্তু সে যদি আলাদা একটা স্টেটের মতো কাজ করে, সে নিজেই একটা আলাদা স্টেট, যেটাকে আমরা ডিপ স্টেট বা বিভিন্ন আকারে বলি, সে নিজে তো একটা ডিপ স্টেট হইতে পারে না। সে তো বাংলাদেশের একটা স্টেটের আন্ডারে সে জাস্ট একটা অর্গান, তাই না? তো তাকে তো সরকার এবং রাষ্ট্রের এবং জনগণের যে আকাঙ্ক্ষা অনুগত হয়ে তাকে কাজ করতে হবে। ফলে সে যদি মনে করে যে আমি আরেকটা হেজেমনিকে আমি খেপ মারবো, আমি ভাড়ায় খাটবো, এই সুযোগ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আগেও মানে সংকটাপন্ন করেছে এবং বাধাগ্রস্ত করেছে। আমি মনে করি এই গণঅভ্যুত্থানের পরে এখন যে একটা উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, এখনো যদি আমরা ওই সংস্কারগুলোকে চিন্তা না করে ন্যায় বিচার এবং হাদি যে কথাটা বলে গেছেন যে আমার শত্রুর সাথে আমি ইনসাফ করতে চাই, আমরা যদি ইনসাফের বাংলাদেশ তৈরি করতে চাই এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে গণমাধ্যম এবং মিডিয়াকে তার জায়গায় কোনো ধরনের বায়াস আচরণ করার, হ্যাঁ, ইনসাফের জায়গায় তাদেরকেও, হ্যাঁ। ফাহিমা নাসরিন মুন্নি, বুদ্ধিজীবী ও বিশ্লেষকদের ভূমিকা বিপ্লবে কি যথেষ্ট ছিল আপনার কি মনে হয়? আর তারা কি বাস্তবতায় জনগণের কাছে বিপ্লবের আদর্শকে পৌঁছে দিতে পেরেছে, নাকি রাজনৈতিক যেই একটা ভিন্ন মতের কারণে বিভাজিত হয়ে যায় অনেকেই, সেই ব্যাপারটা আসলে চরমে নিয়ে গেছে? কি মনে হচ্ছে আপনার কাছে? আমরা তো আসলে ওই ফ্যাসিস্টের সময়ে, আপনি বলছেন যে বুদ্ধিজীবী, আমরা দেখেছিলাম আওয়ামী বুদ্ধিজীবী, আমরা দেখেছিলাম যে ফ্যাসিস্টের দোসর যারা বিশ্লেষক, বেশিরভাগ তাদেরকেই মিডিয়াতে আনা, তাদেরই কথা শোনানো, তাদেরই দুই একজন যারা খুব মানে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কথা বলেছেন, কথা বলবার চেষ্টা করেছেন, তাদেরকে আমরা মূল্যায়ন করি, তাদের কথা আমরা মনে করি। কারণ হালুয়া রুটির জন্য যারা আওয়ামী বুদ্ধিজীবী এবং ফ্যাসিস্টের দোসর হিসেবে বিশ্লেষকের ভূমিকা পালন করেছে, তাদেরকে তাদের বিপ্লবের আদর্শ তো দূরের কথা, তারা তো বরং উল্টোটা জাস্টিফাই করার চেষ্টা করেছে, যেটা আপনারা সবাই দেখেছিলাম। কাজেই হয় কি, বিভাজনের রাজনীতি তো গত এই 4টা টার্মে একেবারে সিস্টেমেটিক্যালি করে গেছে ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগের যারা ছিল তারা। যে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা, তোমরা বিপক্ষের শক্তি, একমাত্র মুক্তিযুদ্ধের আমাদেরই ওনারশিপ, আর কারো কিছু নেই। অথচ সারা বাংলাদেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, প্রতিটা মানুষ সেই দিন যুদ্ধে আপনার অংশ নিয়েছিল। যেমন এইবার 24-এ যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু আপনি দেখবেন একইভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের বাবা মা ভাই বোন ছাত্র জনতা, আমরা যে শব্দটা বলি জনতা আর ছাত্র, এটা অনেক ব্রডার আসপেক্টে বলি আমরা, কারণ এখানে প্রত্যেকের আপনার উপস্থিতি ছিল, প্রত্যেকের নৈতিক সমর্থন ছিল দেখেই আপনার অত বড় জগদ্দল পাথরের মতন ফ্যাসিস্ট হাসিনা পাথর চেপে বসেছিল, তাকে সরানো গেছিল। দেখেন আমাদের ভাই বীর শহীদ হাদি, তার যে কথা আমার ছোট ভাই শোয়েব বলেছেন, সঠিকভাবে বলেছেন। হাদি, ওনাকে আমি মিট করেছিলাম, আমার সাথে দেখা হয়েছিল একটা টক শোতে, আজকের মতন আর কি। তো ওই সময় ওনার যেই কথা, ওনার যেই চিন্তা, যেই ভাবনা, অল্প সময়ের ভেতর এত ভাইব্রেন্ট, এত জেনুইন, এত আসল, আমার কাছে খুব ভালো লেগেছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একজন সত্যিকারের মনে হচ্ছে দেশপ্রেমিকের দেখা আমরা পেয়েছিলাম। দেখেন ওনাকে যে হত্যা করে আজকে যেই অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করা হচ্ছে, এটার কারণটা কি? যে এই ধরনের ঘটনার সাথে সাথে আপনার জ্বালাও পোড়াও, এই যে যেগুলো হলো, অরাজক পরিস্থিতি তৈরি করা হলো, এটা আপনার কারা করছে, তাদের কি উদ্দেশ্য? গণমাধ্যমের কথা আপনি বললেন, গণমাধ্যমের যে হামলা আমরা দেখেছি, অগ্নিসংযোগ, লুটপাট, কর্মরত সাংবাদিকদের ওই বিল্ডিংয়ের ভিতরে রেখে একটা হত্যা চেষ্টা, নুরুল কবির সাহেবের মতন একজন সম্পাদক নিউ এজের হেনস্থা করা, কিংবা বিভিন্ন জায়গায় আতঙ্ক বিশৃঙ্খলা যেগুলো তৈরি হলো, এইসবে কার লাভ হয়েছে? কে লাভবান হয়েছে?
এখন খুনিদের গ্রেফতারের সর্বোচ্চ গুরুত্ব, আমাদের যে শহীদ ওসমান হাদি তাকে যে হত্যা করা হলো সেখানে কনসেন্ট্রেট না করে আমরা তো অন্যান্য আরো গতকালও খুলনায় এনসিপির আরেকজন নেতা শ্রমিক নেতা উনি গুলিবিদ্ধ হয়েছে। দেখেন আমরা মনে করি কি জানেন, আমরা তো গণতান্ত্রিক আন্দোলনে আছি, আমরা নির্বাচনের কথা বলি যেন বাংলাদেশে একটা স্থিতিশীলতা আসে, যেন এই যে সবকিছু সব জায়গায় একটা টালমাটাল একটা অবস্থা, এটা যেন থিতু হয়। যেই কথা আপনি দেখবেন আমরা রাস্তাঘাটে যার সাথে কথা বলি বলবে যে আপা নির্বাচনের পরে, মানে একটা কমন একটা সেইং আছে। ফাহিমা নাসরিন মুন্নি, এই প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃত্বের কথা যদি আমি বলি, তাহলে আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন সেই নেতৃত্ব কি গণমানুষের আশা প্রত্যাশা অনুযায়ী কর্ম করছে, নাকি তারা স্বার্থ চিন্তা করছে বা ক্ষমতার প্রতিযোগিতায় গণ আন্দোলনকে ব্যর্থ করেছে? কি মনে হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের ভুলগুলো কি চেতনা কমে যাওয়া বা হ্রাসের মূল কারণগুলোর মধ্যে একটি? কি মনে হচ্ছে আপনার? না দেখেন, যদি আপনি এই প্রেক্ষাপটে বলেন যে রাজনৈতিক নেতৃত্বে যে গণ আন্দোলনের যে বিষয়টি এবং এখন যে পরিস্থিতি যাচ্ছে সেখানে রাজনৈতিক নেতৃত্ব আসলে কতটুকু গণমানুষের আশা প্রত্যাশা পূরণ করতে পারছে? আমি যে বললাম যে আজকে আমাদের দেশনেত্রী উনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আসছেন। এখন রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক চিন্তা, গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা, এগুলো সবকিছু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এখন হয় কি, আমরা লাশের রাজনীতি বিএনপি আমরা করি না, আমরা মবের সংস্কৃতিকে আমরা পছন্দ করি না, যেহেতু গণতান্ত্রিক একটা ধারায় আমরা যেতে চাই। বিভাজন কিংবা ঘৃণার যেই বয়ান আমরা সেটাকে সাপোর্ট কোনোভাবেই করি না। আমরা মনে করি ঐক্যমতের কোনো বিকল্প নেই। এখানে কেউ যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে যায়, রাজনীতিটাকে একটা পিছন দিকে নিয়ে যেতে চায়, সেটা তো আমরা ফ্যাসিবাদের সময় দেখেছি। আজকে যেই সংকটে আমরা দাঁড়িয়ে আছি, গণতন্ত্রে উত্তরণের পূর্ব মুহূর্তে যে নির্বাচন, এটা গণতন্ত্রের পূর্ব শর্ত। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, নির্বাচন না দিয়ে যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, আমরা সেই ধারাটাকে পজিটিভ একটা রাস্তার মাধ্যমে এটাকে গণতান্ত্রিক ধারায় আমরা আনতে চাই যে কোনো মূল্যে। আমরা যে কোনো মূল্যে মানে সেটা গণতান্ত্রিক মূল্যে। এখন সেটার সাথে আমরা হীন রাজনৈতিক স্বার্থে কোনো নিরপরাধ মানুষের জীবন যাক আমরা চাই না। আমরা চাই না যে গণতন্ত্রকামী কোনো মানুষ যেন আর একজনও আপনার এই একটা ব্যাড কালচার যেটা দাঁড়িয়েছে এটার বলি হোক, আমরা এটা চাই না। আমরা চাই সত্যিকার অর্থে রাজনৈতিক নেতৃত্বের কাজ রাজনীতি করা। রাজনৈতিক নেতৃত্বের কাজ তার রাজনীতি, তার চিন্তা, আমাদের আদর্শ, আমাদের দর্শন নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গেছি। বিএনপি অতীতেও বিএনপিকে ভালোবেসে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, রাষ্ট্র চালিয়েছে। বিএনপির সেই সক্ষমতা আছে, সেই সক্ষমতায় ভুল ত্রুটি থাকতে পারে, হ্যাঁ, ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, সেটা কাটিয়ে নিয়ে আজকে আমাদের দেশও, আমাদের নেত্রীর যে মাদার অফ ডেমোক্রেসি, ওনার যেই অভিভাবকত্ব, ওনার যেই সম্প্রীতি, দেশের প্রতি যে প্রচণ্ড ভালোবাসা, সেটাকে পজিটিভলি নিয়ে আমরা বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই। আর বাংলাদেশের জনগণকেই আমরা মনে করি সত্যিকার অর্থে তারাই দেশের মালিক। এবং আপনার কাছে মনে হচ্ছে আপনাদের দলের চিন্তা ভাবনা থেকে যে গণ আন্দোলনকে যারা ব্যর্থ করার চেষ্টা করছে, আপনারা সেই ব্যর্থতার দায়ভার নিতে চান না? দায়ভার আমরা কেন নেব? কারণ আমি তো বলেছি, আপনারা আমাদেরকে সমালোচনা করেছেন কিছুদিন আগেও, মনে আছে? অনেকেই করেছেন, বলেছেন বিএনপি তো খালি নির্বাচন করে, বলেছেন না? এখন দেখেন, চিন্তা করেন, নির্বাচন না হলে দেশে আজকে যে আইন শৃঙ্খলার কি অবস্থা, আজকে অর্থনীতির কি অবস্থা, আজকে সমাজে যে ভারসাম্য, এই কথাটাই একটা শব্দে আমরা বলি কি, যে সিচুয়েশনটা ফ্লুইড, মানে কি অস্থিতিশীল। ভাই, অস্থিতিশীল হলে তো আপনার আমার
জীবনের নিরাপত্তা থেকে শুরু করে আপনার আমাদের কর্মসংস্থান, বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে বাই দিস টাইম। আমাদের আপনি জানেন সবচেয়ে বড় সেক্টর গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি, এবং নারীদের একটা বিশাল বড় লক্ষ লক্ষ নারীরা আপনার পোশাক শিল্পে কাজ করেন। কাজেই সব কিছু মিলিয়ে আমরা চাই এই অর্থনীতির চাকাটা ঘুরুক, রাজনীতির চাকাটা ঘুরুক, সমাজনীতির চাকাটা ঘুরুক, সেইটাই রাজনীতি। এটাই রাজনীতির সবচেয়ে পজিটিভ একটা চিন্তা, এবং সেটা অবশ্যই নিশ্চয়ই জুলাই গণ আন্দোলনের চেতনাকে ঘিরে সুফল পেতে চাই আমরা। এমএম সোহাইব, রাজনৈতিক নেতৃত্বের কথাই আমরা বলছিলাম। রাজনৈতিক নেতৃত্ব আপনার কাছে কি মনে হয়, যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব আমাদের দেশে আছে, তারা কি শুধু ক্ষমতার দাবিতে ছিল, নাকি বিপ্লবের আদর্শকে বাস্তবে রূপ দিতে আগ্রহী ছিল? কি মনে হচ্ছে? আর যদি আপনার কাছে না মনে হয়, তাহলে ব্যর্থতার দায় আপনি কাদেরকে দিতে চান বা নিতে চান, কি বলতে চান আপনি? দেখুন, একটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিশেষ করে স্বৈরাচার পরবর্তী যেটা 90-এর গণ আন্দোলন ছিল, এরপরে কিন্তু বাংলাদেশ একটা নির্বাচনী গণতান্ত্রিক পথে কিন্তু হাঁটতেছিল, যেটা আমরা দেখেছি যে 2008-এর পরে এসে 2009-এ যখন প্রথম স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে একটা রিগিং নিয়ে মাধ্যমে সে ক্ষমতায় আসে, এরপরে কিন্তু এসে সে কমপ্লিটলি গোটা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠান সে ভেঙে ফেলেছে, এবং স্বৈরতন্ত্র কায়েম করার জন্য, ফ্যাসিজম কায়েম করার জন্য, একটা প্রাতিষ্ঠানিক ফ্যাসিজমে রূপ দেওয়ার জন্য সে গুম, খুন, হত্যা এমন কি নাই সে করে নাই। এর বিপরীতে যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল, বিশেষ করে আমি যদি বলি যে তখন তো আসলে বিএনপি এবং জামাত তখন আন্ডারগ্রাউন্ডে চলে যায়, এবং আসলে বিএনপি ঢুকতেছিল আর কি অনেকটা। তো এর পরবর্তী সময়ে যখন 18 নির্বাচন, 14-এর পরবর্তী একটা একক নির্বাচন হয়, এবং সর্বশেষ 24-এর নির্বাচনের পরে বাংলাদেশের জনগণ কিন্তু অনেকটা এটা ধরে নিয়েছিল যে মনে হয় হাসিনা আরো 5 বছর থাকতেছে, মানে হাসিনাকে অনন্তকাল, এই যে ধরেন একটা ব্ল্যাঙ্ক স্টেপ দিয়ে দেওয়ার যে প্রেক্ষাপট, আমি মনে করি এটার পিছনে বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের একটা বড় ধরনের, মানে আমি মনে করি যে ব্যর্থতা রয়েছে। বিশেষ করে তারা আসলে এটা তৈরি করতে পারে না, মানে হাসিনাকে ফেলবার বা হাসিনার এই স্বৈরতন্ত্রকে ভেঙে ফেলার যে চূড়ান্ত কাজ, এই চূড়ান্ত কাজটা দিন শেষে ছাত্রদেরকে এসে করতে হয়েছে। এমএম সোহাইব, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আরেকটি প্রশ্ন করতে চাই। বিপ্লবের পর একটি সংগঠিত গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে মিডিয়া, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতৃত্ব কেমনভাবে আসলে সমন্বয় রাখতে পারতো বলে মনে হয়, আর কোথায় কোথায় ভুল হয়েছে এবং কোথায় সুযোগ নষ্ট হয়েছে বলে মনে হচ্ছে? ছোট করে বলবেন। আমি একটু পিছনটা একটু টেনে আমি টোটালটাই আপনার ইয়েটা দিচ্ছি, যে ক্ষমতার যে বিষয়টা আপনি বলেছেন, যে ক্ষমতার দাবিতে ছিল বা পিছনের যে কোয়েশ্চেনটা, এক্স্যাক্টলি যে আমরা দেখেছি যে 5ই অগাস্ট যখন হাসিনা পলায়ন করে, এরপরে আমরা একটা দলকে দেখেছি যে আমরা মনে হয় এখনই ক্ষমতায় চলে এসেছি, আর মানে এই জায়গায় দুইটা রেস শুরু হয়ে গেছে। আরেকটা দল তো মনে করতেছে যে না, আমরা একটু দূরে আছি ক্ষমতা থেকে। ফলে এই যে একটা বাইনারি, এবং এর বাহিরে ছাত্র নেতৃত্বের মাধ্যমে যাদের নেতৃত্বে আসলে সম্মিলিতভাবেই হয়েছে, বাট সামনে তো ছাত্ররা ছিল। হাসিনা যদি কোনোভাবে না পড়তো, তাহলে সবচেয়ে বেশি ভালনারেবল এবং হত্যাযোগ্য কে ছিল বলেন? ছাত্ররা ছিল। তাহলে তাদেরকে আদারিং করার একটা প্রসেসের মধ্যে কিন্তু এই এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো চলে গিয়েছিল। বিএনপি ভার্সেস জামাত, তারা একটা বাইনারি, আবার একটা কালচার এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে, এবং সেই জন্য দেখবেন আমরা যখন বলেছি চুপ্পুকে সরাতে হবে, সরাতে দেয় নাই। এবং আমার প্রশ্ন ইন্টারিম গভর্নমেন্টের কাছে, যে ইন্টারিম গভর্নমেন্ট কে? হুইজ ইউনুস, ডক্টর ইউনুস এসেছেন এই ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করা লাগবে? আমাদেরকে কেন প্রায় টানা এই যে 10ই মে, 11ই মে তাদেরকে যে আপনার নিষিদ্ধ করা হলো, আমরা কিন্তু আন্দোলন করে। আচ্ছা, তাহলে যেগুলো হয়ে গেল, এই ঘটনাগুলো ঘটে গেল, তাহলে সমন্বয় কিভাবে করা যেত, আর ভুলগুলো কোথায় হয়েছে? ভুল যেটা বললাম, যে আমরা আসলে ওই যে বলেছি যে সবাই অনৈক্যতার মূল জায়গা তো ক্ষমতা, এবং এখনই আমি চলে যাচ্ছি, আমার সবকিছু আমি ক্ষমতা পেয়ে যাবো, এবং আমার কি লাভ, আমার কি সুবিধা, এই কোয়েশ্চেনের মধ্যেই তো আমি জড়াই গেছি। দেখেন, আজকে একটা স্টেটমেন্ট দিতে গেলে, একটা পার্টি পজিশন তৈরি করতে গেলে সবাই চিন্তা করি যে ন্যায় অন্যায় পরের বিষয়, আমার পার্টির লাভ কি, তারপরে আমি একটা প্রেস রিলিজ করি, আমি একটা স্টেটমেন্ট দিই। আজকে এই পর্যায়ে চলে গেছে
পলিটিক্স। জি, ফাহিমা নাসরিন মুন্নি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনি যদি বলেন যে এই জুলাই বিপ্লবের চেতনা কিন্তু শুধু একটি আন্দোলন নয়, এটি কিন্তু একটি নতুন রাজনৈতিক পরিসরও তৈরি করতে পারত, কিন্তু সেই সুযোগ আসলে আমরা হারিয়ে ফেলেছি কিনা, আপনার কাছে কি মনে হয়? ছোট করে যদি একটু বলেন। জুলাই বিপ্লবের যেই চেতনা, সেই চেতনাটা আমরা সবাই কিন্তু ধারণ করি। সেখানে যে ক্ষমতায় আসতে হবে কিংবা ক্ষমতার যেই স্বাদ নিতে হবে, বিষয়টা মোটেই এরকম নয়। আমরা মনে করি দিন শেষে জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা জনগণের কাছে যাব এবং জনগণ যদি মনে করে কেবল তাহলেই আপনার সেটা সত্যিকার অর্থে ফলপ্রসূ হবে। তবে রাজনীতি পুরনো যেই ধ্যান ধারণা, সেটা কিছুটা ভেঙে গেছে। সেটাকে আমি পজিটিভলি দেখি। এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যেটা অতীতে গত 17 বছর রাষ্ট্রীয় নিপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে আমাদের যখন গুমখুন করেছে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার, তো তখনও বিএনপি কিন্তু বিএনপির নামেই আমরা রাজনীতি করেছি। কাজেই আমরা কিন্তু অন্য কারো শেল্টারে কখনো যাইনি। আমাদের আত্মপরিচয়ে আমরা অত্যন্ত গর্বিত। একেবারে ফিনিক্স পাখির মতো বারবার আমরা জেগে উঠেছি। আমাদের মেরেছে, ধরেছে, গুম করেছে, খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, ক্রসফায়ার করেছে। বিএনপির নামেই রাজনীতি করেছে 17 বছর ফ্যাসিস্টের মুখোমুখি দাঁড়িয়ে, যেমনটা আজও করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। একটা শেষ প্রশ্ন যদি করি, এক লাইনে যদি আপনারা দুজনের কাছে সেম কোয়েশ্চেন এক লাইনে বলবেন। প্রথমে আমি এম সোহেবের কাছে যাচ্ছি। আগামী দিনে আসলে আমরা কিভাবে বিপ্লবের মূল চেতনাকে পুনরুদ্ধার করতে পারি, আর মিডিয়া, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতৃত্ব কীভাবে সেখানে সমন্বিত ভূমিকা নিতে পারে, মানে পদক্ষেপগুলো কী হতে পারে ভবিষ্যৎ? হ্যাঁ, দেখুন, আমাদের এখন একটা তফসিলের আন্ডারে আমরা আছি। আমাদের 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা হবে। আমি মনে করি আগামী ইলেকশনটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্র হিসেবে এবং আন্তর্জাতিকভাবে ওইটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা গণ অভ্যুত্থানে ছিলাম এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রূপায়ণের জন্য এই জায়গায় আমাদেরকে সমন্বিত ভূমিকা রাখতে হবে, যেন কোনোভাবে কোনো অপশক্তি কোনো অপশক্তি যেন এই নির্বাচনকে কোনোভাবেই বানচাল করার কোনো ধরনের সুযোগ না পায়। এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে সংস্কারের জন্য যেই একটি গণভোটের একই সাথে ওই দিন গণভোট হবে, আমি মনে করি এইটা বাংলাদেশের জনগণের একটা বড় জায়গা, যে আমরা এই সংস্কার কিভাবে বাংলাদেশের আগামীর রাজনীতিতে পরিবর্তন করবে এবং আগামীর রাজনীতিতে নতুন যেই সাংস্কৃতিক যেই অবস্থা তৈরি হয়েছে, রাজনৈতিক সংস্কৃতি যেটা, এটাকে পরিবর্তন করতে হবে। আমরা এই অস্ত্রের ঝনঝনা নেই, এই মাসল, এগুলো আসলে এখনকার যে প্রজন্ম, জেনারেশন জেড বলেন বা আলফা বলেন, এরা আসলে এগুলো দেখতে চায় না। তারা এটা থেকে উত্তরণ চায়। ফলে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংস্কার এবং রূপান্তরের দিকে আমরা যেতে চাই। শ্রীমণি, আপনি যদি একটু ছোট করে বলেন যে আসলে কি পদক্ষেপ নিলে সবাই মিলে একটি সমন্বিত ভূমিকা রাখতে পারবো আমরা? আসলে আমরা মনে করি যে এখন ঐক্যমতের কোনো বিকল্প নেই। যেই বিভাজন আজকে 16 মাস পর আমরা দেখছি, এই বিভাজনটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এটা কখনোই কাম্য হতে পারে না। গণতন্ত্র আমাদের দেশে শুধু প্রয়োজন যে তা না, এটাই একমাত্র উত্তর। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং ভোট, যেটা আপনার বাংলাদেশের মানুষ আমরা ভুলেই গেছি। 4টা নির্বাচন যেন তেনভাবে হয়ে গেছে। আর বৈষম্যহীন একটা সমাজ তৈরি করবার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য, চিন্তা ভাবনার আমাদের যেই মুক্ত চিন্তার স্বাধীনতা, সব কিছুর জন্যই আমরা মনে করি যে নয়া একটা বন্দোবস্তে এমন একটা দেশ আমরা পেতে পারি, যদি সত্যিকার অর্থেই তরুণ সহ আবাল বৃদ্ধ বনিতা সবাই ভোটে আমরা অংশগ্রহণ করতে পারি এবং ইন্টারিম গভর্নমেন্ট তারা সত্যিকার অর্থে সুন্দর, অংশগ্রহণমূলক, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ আমরা আলোচনায় প্রত্যক্ষ করেছি, যখন একটি বিপ্লব শুধু রাজনৈতিক অজানাকে ঝাঁকিয়ে দেয়, তখন সেটি আদর্শ, উদ্দীপনা ও চেতনা ব্যবস্থাগত বাস্তবতায় অনুবাদ করতে না পারলে বিপ্লবের ভেতরে বিভ্রান্তি জন্মায়। জুলাই বিপ্লব শুধু একটি ঘটনার নামই ছিল না, এটি ছিল অধিকার, ন্যায় ও গণতন্ত্রের পুনরুজ্জীবনের আহ্বান। আমরা প্রশ্ন করেছি, দায় কার? বুদ্ধিজীবী, মিডিয়া, নাকি রাজনৈতিক নেতৃত্ব কিংবা সর্বহারা মানুষ নিজেও দায়ী কি?
আজকের এই বিশ্লেষণে এটি স্পষ্ট হয় যে দায় ভাগ করে নেওয়ার চেয়ে বড় দায়িত্ব হলো ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সেই চেতনার ধারায় নতুন করে পথ তৈরি করা। বিপ্লব শুরু হয়েছিল ন্যায় বিচার ও সমতার জন্য, কিন্তু আজ সেই চেতনা কেবলই স্মৃতিচারণে সীমাবদ্ধ হলে তাহলে সত্যি বিপ্লব কি আর বেঁচে থাকতে পারে? আমাদের সামনে চ্যালেঞ্জ শুধু ইতিহাস মনে রাখা নয়, বরং সেই আদর্শকে বাস্তবে প্রতিফলিত করা। স্মরণ রাখুন, বিপ্লবের চেতনায় যদি স্থায়ী না হয় তাহলে সেই বিপ্লব শেষ হয়ে যাবে। তাই ভবিষ্যতের জন্য আমাদের কাজ হলো আড্ডা, সমালোচনা ও সমালোচনার বাইরে গিয়েই সেই আদর্শের জন্য সক্রিয়ভাবে কাজ করা। তখনই আমরা বলতে পারবো জুলাই চেতনাই আমাদের নতুন অঙ্গীকার। দর্শক, আজকের আলোচনায় যারা আবেগ ঠেলে দিয়েছেন, যারা যুক্তি দিয়েছেন, যারা প্রশ্ন তুলেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ইতিহাস আমাদের শেখায় অভিজ্ঞতা বাজেয়াপ্ত করে, ভুল সংশোধন করে এবং নতুন আশা জাগানোর মাধ্যমে সমাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তাই চলুন আমরা শুধু স্মৃতি মনে রাখবো না, আমরা সেই স্মৃতি থেকে শক্তি নিয়ে ভবিষ্যৎ বিনির্মাণ করব। দর্শক, আজকের আয়োজন এখানেই সমাপ্ত করছি। আপনাদের আন্তরিক সমর্থন ও অবিচল উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিয়ন্ড দ্য ডেল্টা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।